আপনি কি কোনোদিন জাহাজ অথবা শিপকে পাহাড়ের উপর দিয়ে যেতে দেখেছেন? এটা কি সম্ভব হতে পারে যে শিপ শুধুমাত্র সমুদ্রের উপর দিয়ে চালানোর জন্য বানানো হয়েছে? ওই শিপ শর্টকাট মারার জন্য কোনো পাহাড়ের উপর দিয়ে যায়, তারপর সমুদ্রের দ্বিতীয় সাইডে গিয়ে আবার ল্যান্ড করে। এটা শুনতে হয়তো আপনাদের ইম্পসিবল লাগছে, কিন্তু সত্যি এটা পসিবল, আর এমনটা সত্যি সত্যি হয়ে থাকে। গাইস, যখন পাহাড়ি এলাকায় রোড নেটওয়ার্ক বসানোর দরকার পড়ে, তো পাহাড়গুলিকে কেটে ওর উপর রোড বানানো হয়ে থাকে, যেন গাড়িগুলি উপরে ওঠার সময় যেন কোনো রকম প্রবলেম না হয়। আর এই জিনিস শুধু তখন করা হয়ে থাকে যখন হয়তো ট্রাফিককে কোনো জনবসতি এলাকায় পৌঁছাতে প্রবলেম হচ্ছে, না হলে পাহাড়ের দুই সাইডে শহরের মাঝখানে কোনো ল্যান্ড কানেকশন বানানোর দরকার পড়ে। আমাদের যেমন ভাবে ড্যাঙার উপরের রাস্তায় শর্টকাট মারার দরকার পড়ে, ঠিক তেমন ভাবে সমুদ্রের ভেতরের এমন কয়েক ফ্যাক্ট আছে যেখানে শিপকে এক পোর্ট থেকে দ্বিতীয় পোর্ট পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক লম্বা চক্কর মেরে যেতে হতো, যখন এই দুটো পোর্টের দূরত্ব অনেক কম হওয়ার সত্ত্বেও। এই কারণে শিপকে শর্টকাট প্রোভাইড করার জন্য ক্যানালস বানানো হয়ে থাকে। প্রায় 160 বছর আগে পর্যন্ত চায়না থেকে আসা শিপকে ইউরোপ পর্যন্ত পৌঁছানোর জন্য সাউথ চায়না সি থেকে বে অফ বেঙ্গল আর তারপর ইন্ডিয়ান ওশান থেকে হয়ে মেডাগাস্কার আর এই পুরো কন্টেনার বাইপাস করে ইউরোপ পর্যন্ত পৌঁছাতে হতো। এই পুরো জার্নি 24,000 কিলোমিটার লম্বা ছিল, যেখানে সময়ও বেশি লাগতো আর খরচাটাও বেশি হতো। এই জার্নিকে কম করার জন্য শিপসের কাছে দ্বিতীয় অপশনও ছিল, কিন্তু এই রাস্তা ইস্ট চায়না থেকে হয়ে রাশিয়াকে বাইপাস করে ইস্ট সাইবেরিয়ান থেকে যেতে হতো। কম্প্যারিজন করা হলে এই রাস্তা পুরো 11,000 কিলোমিটারের ছোট ছিল, কিন্তু তার সত্ত্বেও শিপস ইস্ট চায়নার সির রাস্তা অ্যাভয়েড করে দিয়েছিল। এই রাস্তায় প্রবলেম এটাই ছিল যে বছরে কয়েক মাস ধরে সমুদ্রের ভেতরে বরফ জমে থাকে, আর বরফ এমন একটা জিনিস হয়ে থাকে যাকে শিপস সবসময় অ্যাভয়েড করে থাকে। এবার এই প্রবলেমকে সলভ করার জন্য আর সমুদ্রতে শর্টকাট বানানোর জন্য 1859-এ সুইস ক্যানাল বানানো হয়েছিল। 150 কিলোমিটার লম্বা এই ক্যানাল আরবিয়ান সি থেকে সহজেই মেডিটেরিয়ান সির সাথে অ্যাডজাস্ট করে। আর যে জার্নি আফ্রিকার কন্টেনার থেকে ঘুরে 24,000 কিলোমিটার যেতে হতো, সেটা এবার এই সুইচ ক্যানালের সাহায্যে শুধুমাত্র 13,000 কিলোমিটারের মধ্যে পূরণ করে দেয়। এই সুইচ ক্যানালের সফলতা দেখে আমেরিকান শিপিংস কোম্পানিদেরও এই রকম ক্যানালসের প্রয়োজন ছিল, কারণ ইস্ট আমেরিকা থেকে ওয়েস্ট আমেরিকা, আবার ওয়েস্ট আমেরিকা থেকে ইউরোপ যাবার জন্য শিপকে সাউথ আমেরিকান কন্টেনার থেকে ঘুরে তারপর যেতে হতো। গাইস, নর্থ আর সাউথ আমেরিকাকে কানেক্ট করা এই ল্যান্ড কানেকশন যেখানে প্যানামা আছে, এখানে এক ক্যানালস বানানোর সিদ্ধান্ত নেয়, যাকে আজ পুরো পৃথিবীর লোক প্যানামা ক্যানালস নামে চেনে। কিন্তু সুইচের মতো প্যানামা থেকে ক্যানালস বের করা কতটা টাফ হবে সেটা কেউ জানতো না। যেখানে সুইচে প্যানেলকে খোঁড়া অনেক সহজ ছিল, কারণ ওখানকার জমির লেভেল সমুদ্রের লেভেল থেকে শুধুমাত্র কিছুটাই উঁচু ছিল, আর ওখানকার জমিতে বালি ছিল। আর যেখানে প্যানামার ক্যানালকে খোঁড়া ইম্পসিবল ছিল, আর এটার সব থেকে বড় কারণ এখানে সৃষ্টি হওয়া উঁচু উঁচু পাহাড়, আর এই পাহাড়ের ভেতরের বড় বড় পাথর। এখানে ক্যানালস খোঁড়ার উদ্দেশ্য এটাই ছিল যে 500 মিটার উঁচু পাথরের পাহাড়কে সমুদ্রের লেভেল পর্যন্ত ডিপ খোঁড়া যায়। শেষ পর্যন্ত ইয়ার 1876-এ এই মুশকিল চ্যালেঞ্জ এক ফ্রেঞ্চ কোম্পানি এই কন্ট্রাক্ট নিজের দায়িত্বে নিয়ে নেয়। কনস্ট্রাকশন ওয়ার্কার্সদের না শুধু এখানে পাথরগুলোকে কাটার ছিল, তাছাড়া জঙ্গলে উপস্থিত বিষাক্ত আর প্রাণঘাতী পোকামাকড় থেকে নিজেদের প্রাণও বাঁচানোর ছিল। এই কাজ স্টার্ট হয়ে কিছু বছর হয়েছিল, তার মধ্যে বিষাক্ত মশার কামড়ের জন্য ওয়ার্কার্সগুলোর মধ্যে এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে। এই রোগ এতটাই ভয়ঙ্কর ছিল যে এক এক করে সমস্ত ওয়ার্কার্সগুলোর মৃত্যু হয়ে যায়। আর এই মামলা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে 5,600 ওয়ার্কার্স এই রোগের কবলে পড়ে নিজেদের প্রাণ হারিয়ে বসেছিল। এই কারণে ফ্রেঞ্চ কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যায়, আর এই প্রজেক্টকে
ওখানে ছেড়ে ওখান থেকে পালিয়ে যায়। ইয়ার 1904-এ আমেরিকানরা যখন এখানে আসে তখন ওরা প্যানামা ক্যানালসের ইম্পর্টেন্টকে বুঝে আরও একবার এই প্রজেক্টকে কমপ্লিট করার চেষ্টা করে। আমেরিকানরা এটা জানতো যে পাহাড়কে খোঁড়া এক বিরাট বড় ইমপ্র্যাকটিক্যাল আর বোকামোর কাজ। গাইস, পাহাড় আর সি লেভেলের এই দূরত্ব পূরণ করার জন্য এখানে এক আর্টিফিশিয়াল লেক বানানো হয়েছে, যাকে আজ আমরা গাটুনস লেকস নামে জেনে থাকি। এই লেকের এক সাইড থেকে ক্যানাল খুঁড়ে আটলান্টিক ওশান পর্যন্ত আনা হয়েছে আর দ্বিতীয় সাইড প্যাসিফিক ওশান পর্যন্ত পৌঁছানো হয়েছিল। কিন্তু সব থেকে বড় প্রবলেম এখনো বাকি ছিল, কারণ এই আর্টিফিশিয়াল লেক পাহাড়ের মাঝখানে জল জমিয়ে বানানো হয়েছিল। এই কারণে এটি সি লেভেল থেকে 85 ফিট উঁচু ছিল। মানে আটলান্টিক আর প্যাসিফিক ওশান থেকে শিপকে এই লেক পর্যন্ত পৌঁছানোর জন্য 85 ফিট উঁচুতে ওঠানোর বহুত দরকার ছিল। আপনি হয়তো ভাবছেন এটা কেমন পাগলামো, এই শিপ গাড়ি বা ট্রাক থরি না যে কোনো পাহাড়ের উপরে উঠে যাবে। এই শিপকে সত্যি সত্যি এখানে পাহাড়ের উপরে ওঠানো হতো, আবার নামানোও হতো। এই কাজকে পূরণ করার জন্য লক্সের ইউজ করা হয়েছিল, যাকে ওয়াটার স্টেয়ারও বলা হয়ে থাকে। শিপ যখন প্রথম স্টেয়ার মানে লক্সের কাছে পৌঁছায় তো লক্সের ভিতরের জলকে সি লেভেলের সাথে ম্যাচ করার জন্য ট্রেন করা হয়ে থাকে। যখন প্রথম লক্সের ওয়াটার লেভেল সমুদ্রের লেভেলের সমান যখন হয়ে যায় তখন লকটাকে খুলে দেওয়া হয় আর শিপ তখন প্রথম লকের ভিতরে চলে যায়। এই কাজ এক টাগবোট অথবা টাগ ট্রেনের সাহায্যে করা হয়ে থাকে। শিপ যখন প্রথম লকের ভিতরে চলে আসে তখন প্রথম লক বন্ধ করে দেয়। এইভাবে প্রথম লক্স থেকে দ্বিতীয় লক পর্যন্ত শিপকে উপরে পৌঁছানোর জন্য দ্বিতীয় লক্সের জল ট্রেন হয়ে প্রথম লক্সের মধ্যে ঢালা হয়ে থাকে। যখন দুটো লক্সের ওয়াটার লেভেল সমান হয়ে যায় তখন মাঝখানের গেট ওপেন হয়ে যায়, তখন শিপ দ্বিতীয় লক্স পর্যন্ত পৌঁছে যায় আর এর সাথে দ্বিতীয় লক্সের গেট দ্বিতীয়বারের জন্য বন্ধ হয়ে যায়। এইভাবে লক্সের জল দ্বিতীয় লক্সে ভরা হয়ে থাকে আর যখন সেকেন্ড লক্সের ওয়াটার লেভেল গ্যাটল লেক্সের লেভেলের সঙ্গে ম্যাচ হয়ে যায় তখন তৃতীয় গেট খোলা হয়ে থাকে। আর এইভাবে শিপ গ্যাটল লেক্সের উপর দিয়ে প্রায় 30 কিলোমিটার চওড়া লেককে পার করার পর একবার আবার লক্সের ঝামেলা শুরু হয়ে যায়। আর যেভাবে শিপকে উপরে করা হয়েছিল ঠিক সেইভাবেই এবার লকগুলিকে ইউজ করে শিপকে প্যাসিফিক ওশানের লেভেল পর্যন্ত পৌঁছানো হয়েছিল। পেনামা ক্যানাল ইঞ্জিনিয়ারিং হিস্ট্রিতে এক এমন ফ্যাক্ট ছিল যার সাহায্য ছাড়াই আজ শিপিং ইন্ডাস্ট্রি একদমই ব্যর্থ। এর সাহায্যে না শুধু ওয়েস্টার্ন ইউএস পোর্ট ইউরোপের ক্লোজ হয়ে যায়, তাছাড়া ইস্ট ইউএস পোস্টও রাশিয়ার সাথে ক্লোজ হয়ে যায়। কার্গো শিপকে এই ফ্যাসিলিটি ইউজ করার জন্য আর মাসের জার্নিকে দিনে কমপ্লিট করার জন্য টোল ট্যাক্সও দিতে হয়। প্রত্যেক 20 ফুট কন্টেনারের বদলে $60 শিপিং কোম্পানিকে টোল ট্যাক্স ভরতে হয়। মানে এক এভারেজ সাইজের শিপ যাতে 15,000 কন্টেনারের শিপ শুধুমাত্র একবার এই ক্যানাল ইউজ করার জন্য প্রায় $9 লাখ পে করতে হয়, যেটা প্রায় 7 কোটি টাকা। প্যানামা ক্যানাল পুরো পৃথিবীর শিপিং ইন্ডাস্ট্রির জন্য এতটাই ইম্পর্টেন্ট ছিল যে নতুন ম্যানুফ্যাকচার হওয়া শিপের সাইজকে প্যানামা ক্যানালের লক্সের সাইজের হিসাবে বানানো হচ্ছিল। 2016-এ এক্সট্রা লার্জ কার্গো শিপসের জন্য প্যানামা ক্যানালসের লককে বাড়ানো হয়েছিল। এই চেঞ্জ শুধুমাত্র প্যানামা ক্যানাল পর্যন্ত স্থগিত ছিল না, তাছাড়া নিউ জার্সি স্টেটকে $1.7 বিলিয়ন খরচ করে ওই ব্রিজের উচ্চতা বাড়ানো হয়েছিল যেখান থেকে এই এক্সট্রা লার্জ শিপ যাওয়ার কথা ছিল। ইস্ট ইউএসএতে নিউ ইয়র্ক পোর্ট, যেটা অনেক বিজি পোর্ট, ওই পর্যন্ত শিপকে পৌঁছানোর জন্য বেয়ন্ড ব্রিজের নিচ দিয়ে যেতে হয়। আর তখন প্যানামা বড় শিপসের সাইজকে অ্যাকসেপ্ট করা শুরু করে, তখন বেয়ন্ড ব্রিজের সাইজকেও বাড়ানো হচ্ছিল। এর সাথে সাথে ইস্ট ইউএসএতে যে পোর্ট সিটি ডিপ ওয়াটারে নেই ওখানে ডাইরেক্ট কার্গো শিপ পৌঁছাতে পারবে না, তার জন্য কারিবিয়ানের ট্রান্সশিপমেন্ট হাউস বানানো হচ্ছে। মানে বড় কার্গো শিপস যদি ডাইরেক্ট পোর্ট পর্যন্ত না পৌঁছাতে পারলে তো প্রথমে এই আইল্যান্ডে দাঁড়িয়ে ট্রান্সশিপমেন্ট হাবে আনলোড হবে, ওদের কার্গো আবার ছোট শিপে আনলোড হবে, তারপর সেল ওয়াটার শিপ পর্যন্ত কার্গোগুলিকে নিয়ে যাবে। একদিক থেকে যদি দেখা যায় তাহলে প্যানামা ক্যানালস পুরো পৃথিবীর জন্য এত ইম্পর্টেন্ট হয়ে গেছে, যদি এখানে কোনো রকম একটুও গড়বড় হয় তাহলে এর ক্ষতি পুরো পৃথিবীকে কয়েক বছর ধরে ভোগ করতে হবে। এর
আন্দাজ আপনারা এই কথাটি জেনে নিন যে 2021-এ এক কন্টেনার শিপ সুইস ক্যানেলে শুধু 6 দিন পর্যন্ত ফেসেছিল। এই কারণে এখানে সমস্ত ট্রাফিক জ্যাম হয়ে যায়। 6 দিন পর এই ক্যানাল তো ক্লিয়ার করে দিয়েছিল, কিন্তু এটির কারণে শিপিং ইন্ডাস্ট্রির $60 বিলিয়ন মানে 4,680 আরব টাকা ক্ষতি হয়ে গিয়েছিল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে বলতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন।